হাই গাইস, ওয়েলকাম টু নিউ শো, নিউ এপিসোড। নতুন গেস্ট মানে নিজের বন্ধু, নিজের মডেল। তো ফার্স্ট অফ অল, কেমন আছো? ভালো আছে। তোমার নাম একটু ইন্ট্রোডিউস করে নাও সবাইকে এখানে। আমার নাম ত্রিপর্ণা বিশ্বাস, আমি ডানকুনি থেকে আসছি। আহ, ডানকুনি থেকে এসে এখানে মানে রিসেন্টলি যদি বলি, মডেলিং ইন্ডাস্ট্রি নিয়ে তো আমি কথা বলবোই। ডানকুনি মানে অনেকজনের মাথায় থাকে না, যদি হুগলি মানে আমরা মাথায় কি থাকে, হাওড়া, কেউ বলে আমি হাওড়ায় থাকি, হুম হাওড়া ব্যান্ডেল বালি। বলে, আচ্ছা তোমরা গ্রামের দিকে থাকো, হুম এটা মাইন্ডসেট থাকে। তো ডানকুনি থেকে যখন এটা নিয়ে কাজ হলো, তোমার মাথায় কি চললো ডানকুনি থেকে কলকাতা? না, ডানকুনি থেকে কলকাতা, আমি তো কলেজেও পড়েছি কলকাতাতে। তো ডানকুনি থেকে কলকাতা, ডানকুনি মানে এখন আর গ্রাম নেই তো। একদম। না তাহলে এমন কোনো বন্ধু বা এমনি তোমার হয়েছে যে যখন ইন্ডাস্ট্রিতে ঢুকলে মানে মডেলিং, হুম তখন কেউ না কেউ এমনি হিন্টস দিয়েছে? হ্যাঁ, এবার সেটা হচ্ছে, যারা কলকাতার মানুষ তারা অলরেডি মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছে অনেক আগে থেকে। তো তারা একটু বলতো, আচ্ছা ডানকুনি থেকে এসেছিস, ডানকুনি থেকে মানে কিছু ফ্যাশন সম্পর্কে জানে না, স্টাইল সম্পর্কে জানে না, আদৌ পারবে না গাইয়ে আমায়, এই জিনিসগুলো শুনতে হয়েছে, কিছু ফার্স্টের টাইমে একদম শুনতে হয়েছে। মনে রাখবে, গাইয়া মেয়ে বলেছে। খুব কম পার্সন আছে যারা এই পয়েন্টগুলো কথা বলে। মানে ওটাও একটু ফ্যাশন টাইপে বলে, ভিলেজ গার্লস এমনি করে বলে। হ্যাঁ, আমি এটা করে বললাম, মানে কিছু বন্ধু আমার আছে যারা মডেলিং করে, আমি ওর মজা নিই। যাই হোক, মডেলিং ঠিক আছে, চলো তো এই ইন্ডাস্ট্রিতে মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে কত বছর থেকে আছো? আমি 1.5 বছর থেকে আছি। 1.5 বছর, মানে 1.5 বছর মানে আহ, 2024 এর স্টার্টিং থেকেই বলতে পারো আছি, 2023 ডিসেম্বর থেকে। আচ্ছা, মানে আমি একটা কোশ্চেন করবো, মানে হুম রিসেন্টলি যে কাজ তুমি লাস্ট একটা কাজ করেছে দেখেছিলাম, এক্স ক্রিয়েশন, ওটা কি 1.5 বছর আগে থেকে? না, ওটা এক্সপ্রেশনের সাথে আমি মোটামুটি 9-10 মাস হলো আছি। এক্সপ্রেশনের ফার্স্ট যে কাজটা হয়েছিল সেটা বাদ দিয়ে তারপর থেকে যে কটা কাজ হয়েছে সেখানে আমি কাজ করেছি এক্সপ্রেশনের সাথে। না, কেন কি আমি যত এক্স ক্রিয়েশনের টিমের সাথে যখন কথা হয়, আমি রিসেন্টলি খুব কাজ করেছি, তখন তোমাকে নিয়ে কাজ বলে। তুমিও বলছে কি স্টার্টিং থেকে জয়েনিং হয়েছে, হুম। এই জন্য বললাম। কেন কি তুমি বললে, কিছু আমার ফ্রেন্ডরা আছে যারা বলছিল কি তুমি ওখান থেকে স্টার্টিং করেছো, এর জন্য আমার মাথায় হলো ওটা কি 1.5 বছর পুরনো। না, ওখান থেকে অ্যাকচুয়ালি আমি স্টার্টিং করিনি। স্টার্টিংটা হয়েছে আমার শ্রীবান্যার ক্রিয়েশন থেকে। 2024 ওদের একটা বিউটি প্রেজেন্ট হয়েছিল, তো সেখানে আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি সেখানে মডেল হিসাবে যাই এবং টপ 10 টাইটেল হোল্ডারের মধ্যে আমি ছিলাম। তো তারপরে সেখানে একজনের সাথে আমার দেখা হয়, মেকআপ আর্টিস্ট একটা দিদি ছিল টুম্পা বলে। হুম। তো ও এক্সক্রিয়েশনের সাথে যুক্ত ছিল, তো সেখান থেকে এক্সক্রিয়েশন আমার জানা এবং সেখান থেকে এক্সক্রিয়েশনের সাথে আমার আলাপ। তো এক্সক্রিয়েশনের শ্রাবণী দি যে ছিল, মানে আছেন উনি তো অর্গানাইজার, তো ওনার সাথে ফার্স্ট টাইম কথা হয় এবং তারপরে আস্তে আস্তে একটার পর একটা কাজ এক্সক্রিয়েশনের সাথে করি। বা না, আই থিঙ্ক সবাই জানে এক্সকিউশনের সামনের দিকে আমি খুব জ্বালাই অনসেট, আমার মনে আছে। আর সবথেকে বড় কথা কি আছে, ফার্স্ট সেটের মধ্যে যখন আমাদের মানে ফার্স্ট আমি কভারেজ করছি, ত্রিপর্ণার সাথে ফার্স্ট টাইম শুটে দেখা হয়, বাট দেখা হয় নেগেটিভ টাইপের। মানে আড্ডা আছে, যদি ওটা বলতে গেলে এখানে আমারই মজা মজা করবে, বাট আমি একটু শর্টকাটে বলি। যেদিন শ্যুট ছিল, আই থিঙ্ক 10 আগস্টে শ্যুট ছিল। এক্সক্রিয়েশনের ইস্যু। হ্যাঁ, এক্সেশন। তো শ্যুট চলছিল, শ্যুট, আর আমি কি আমার একটা খুব খারাপ, আই থিঙ্ক টকশো করছি, মানে সবাই বুঝতেই পারছো আমি একটু সবাইকে একটু জ্বালাই। তো সেদিন করেছিল, একে যখন ফার্স্ট টাইম আমি 2বার দেখেছিলাম। তো এই আই থিঙ্ক তোমার ছোট বোনও ছিল না, হুম হুম মানে আগমনী শুট ছিল, আগমনী শুটে আমরা বাইটস দিচ্ছিলাম। হ্যাঁ। তো ওই ছোট বোন পুরো ধামাকার মতো কোশ্চেন করছিল আমাকে, কি দাদা কি কোশ্চেন হবে, কি করতে হবে। আচ্ছা, মানে এমন মনে হচ্ছে উফ। এর জন্য আমি শর্টকাটের নাম ধামাকাই দিয়েছিলাম সেই দিন, আজকেও ধামাকাই বলি। বাট একজন হলো এনার বোন, যে মাথা এক্সাইটেড থাকে কি বলবো কি না। আর ইনি এলেন বাইক দিতে, হ্যাঁ আমার নাম আমি এখান থেকে এসেছি, আমার শ্যুট করতে খুব ভালো লেগেছে, আমার ড্রেসটা খুব ভালো, আমার মেকআপ খুব ভালো, থ্যাংক ইউ। ডাইরেক্ট এনার হলো বাইট, মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে থাকবে না কেন। ওর পরে তো আলাদা। না, এক্সপ্রেশন নিয়ে আমি আলাদা করে কি বলবো, আমি যেখানে কাজ করেছি হুম। বলতে গেলে আমি এক্সক্রিয়েশন থেকে কাজ শিখেছি, ঠিক আছে।
তো ওয়াও হ্যাঁ, মানে আমি ফার্স্টে শিবান্যা ক্রিয়েশনে হোর্ডিং শুট, ব্যানার শুট করেছি। বাট শিখেছি যেটা বলবো, মানে আমি খুব ক্যামেরা শাই ছিলাম, বাট সেখানে আউটডোর শুট যেটা হয়েছিল, সেটা ফার্স্ট আউটডোর শুট আমার এক্সপ্রেশনের সাথে। মানে বলতে পারি শ্রাবণীদি মানে শ্রাবণীদি শ্রাবণীদের গাইডেন্স অ্যান্ড জিদ্দার গাইডেন্স থেকেই আমি বলতে গেলে কিভাবে ক্যামেরা শাইটা কাটাবো বা পোজিং, এগুলো শিখেছি। তো শ্রাবণীদি হেল্প না করলে আমি আগে এগোতেই পারতাম না। বাহ না বাট আমি ওই একটা জিনিস বুঝলাম না আমি শ্রাবণীদিকে এমনি খুব জ্বালাই মানে যাদের সাথে আমি কাজ করি সবাই একটা কথা বলে ভাই এত বকিস কি করে মানে আমি একটু বকি তাই টকশোটা চলে কেন না বকলে টাকা পাবো না সোজা কথা তো আমাকে একটা কথা বলো, শ্রাবণীদির সাথে হুম। আর বিদ্যার সাথে আই থিঙ্ক শালিনীও আছে যে হ্যাঁ, এখন শালিনী ম্যাম অ্যাড হয়েছে তো তোমার বন্ডিংটা কেমন তোমার বন্ডিং শ্রাবণীদির সাথে বেশি ভালো। শ্রাবণীদির সাথে আমি অনেক গল্প করি, মানে আদার্স অফ টাইম বলো কি শুটে বলো, শুটের আগে বলো, কি পোজে ফটো তুলবো, কি ড্রেস পরবো, কি জুয়েলারি পরবো, খুব বেশি আলোচনা হয় যে কোনো শুটের আগেই। শ্রাবণীদি আমি পার্সোনালি বলছি আমি প্রমোশন করছি না ব্র্যান্ড তোমার বাট হ্যাঁ আমি কাজ দেখছিলাম তাই বললাম কাজগুলো ভালো হচ্ছে ভালো না খুবই ভালো যাই হোক এটা তো হয়ে গেল এক্স ক্রিয়েশন নিয়ে তো যাই হোক দিদির সাথে তো ভালোই বন্ডিং তো এটা এটা ছেড়ে আমাকে একটা কথা বলো আমি যতটা সার্চ করছিলাম হুম। আপনি মডেলের সাথে আপনি টিচিং এর দিকেও আপনি হ্যাঁ, হ্যাঁ তো এটা কবে থেকে মাথায় লেগে আমি টিচিং এ ফোকাস করব টিচিং এ ফোকাস করবো, ওটা হচ্ছে দেখো ছোটবেলা থেকে আমার মনে হতো যে হ্যাঁ আমি টিচিং প্রফেশনটাই যাবো, বাট এসএসসি যে অবস্থা, সেটা থেকে বাড়িতে বললো যে না এসএসসি করে লাভ নেই বা এরকম কিছু। তো আমি এখন যেটা করছি, এমটিটি যে কোর্সটা করছি, সেটা আমি সেই সম্পর্কে অত জানতাম না তখন। তো তারপর আমি জব করতাম, একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তো সেই জবটা ছাড়ার পর ফার্স্ট আমার মনে হয়েছিল যে এবার একটু নিজের জন্য কিছু করি, মানে আমি জবে স্যাটিসফাই ছিলাম না অ্যাকচুয়ালি। তো আমি তখন আমার আর মডেলিং এর শখটা আমার প্রথম থেকেই ছিল, বাড়ি থেকে সাপোর্ট ফার্স্টেই করেনি, ছোটবেলা থেকে করেনি। আমি অনেক ইচ্ছা প্রকাশ করেছি অ্যাক্টিং শিখবো, মডেলিং শিখবো, বাট যেটা হয় মডেলিং অ্যান্ড অ্যাক্টিং মানেই হচ্ছে একটা খারাপ লাইন, ফার্স্ট কথা চলে আসে, তো সেটার জন্য বাড়ি থেকে সাপোর্ট করেনি। তো যখন আমার নিজে আর্ন করি, তো আমার তখন মনে হলো যে এবার আমি একটু আমার স্বপ্নটা দেখা উচিত। সেখান থেকে স্টার্ট করি যে যেহেতু আমরা ফেসবুক প্রত্যেকেই ঘাঁটি, ফেসবুক স্ক্রল করতে করতে আমি ফার্স্ট টাইম শ্রীবান্যা ক্রিয়েশনের বিউটি প্রেজেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছিলাম। তো সেখান থেকে স্টার্টিং যে আমি একবার করে দেখি না, হতেও তো পারি ভালো বা নাও হতে পারি ভালো, বাট আমি এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমি করেছিলাম। এরকম না যে হ্যাঁ এটা আজকে যতটুকু আমি 1% হলেও আমি এটা ভেবে এগোইনি যে হ্যাঁ আমি আগে কাজ করব। আমি তখন এটাই ভেবেছিলাম যে একবার চেষ্টা করে দেখি, যেটা আমার ছোটবেলা থেকে শখ ছিল, অ্যাজ এ প্যাশন হিসাবে আমি সেটা করে দেখি কিরকম হয়, মানে আমার দ্বারাও হবে কিনা জিনিসটা, সেটার জন্য। তো তারপরে করেছিলাম, করার পর ওইটা করার সাথে সাথে সত্যি কথা বলতে এখন নতুন মডেলদের অনেক কিছু আমি অ্যাজ এ নতুন মডেল হিসাবে যখন কাজ করেছি, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়েও কাজ করতে হয়। নতুন মডেলরা তো সবাই মানে ঢুকেই তাই টাকা আর্ন করতে পারে না। তো আমি এদিকে জব ছেড়ে দিয়েছি, তো আমার প্যাশনটাকে বজায় রাখার জন্য আমাকে একটা প্রফেশন দেখতে হবে। আমি এখন প্রফেশনালি মডেল, আমি বলবো না যে আমি পুরো ফুললি প্রফেশনাল মডেল এখন, বিকজ অফ প্রফেশন আমি তখনই বলবো যখন এখান থেকে আমি আর্ন করতে পারবো। এই কথাটা বলে আমরা একটা কথা বলবো আমি ফার্স্ট পার্সন বলতে পারি যে মানে অনেক কাজ করছে, এটা নাকি একটা দুটো কাজ করেছে বাট কাজ করার পরে এই যে বলে প্রফেশনাল মডেল আমি নয়, বাট আজকাল কি হয় না একটা দুটো ফটোশ্যুট করার পরে ফেসবুকে লেখায় আই এম প্রফেশনাল মডেল, প্লিজ কন্ট্যাক্ট আস। তো আমি একটাই কথা বলবো, দুদিন হলো না নিজেকে প্রফেশনাল মডেল ভাবছো, এর দিকে না দুটো ইউটিউবে শর্ট ফিল্ম করলে আই এম এ প্রফেশনাল অ্যাক্টর, অ্যাক্টিং এর এখন কিছুই আসেনি বাট হ্যাঁ আমি প্রফেশনাল। হতে পারে আমার কথা শোনার পর অনেকের ভেতর থেকে আগুন লাগতে পারে, আগুন না লাগলে আমার কিছু করার নেই, আমার কাজ এটা আগুন লাগানো। যাই হোক এটা তো হলো কাজ। এখন মেন কথা আমি শিখছি, অনেক কিছু দেখছি, শিখছি, নিজেকে আরো তৈরি করছি সেভাবে যাতে করে আমি
অ্যাজ এ প্রফেশনাল মডেল কাজ করতে পারি। তো বিভিন্ন জায়গায় মডেল মানে কি বলতো, মানে আমার মনে হয় যে মডেলিং এর কাজটা দেখে যতটা ইজি মনে হয়, যে গেল শুট করলো, মেকআপ করলো, ড্রেস পরলো, ব্যাস দাঁড়িয়ে পড়লো, ফটো তুলে নিল। অনেকে আমাকে এটাও বলেছে যে আমার ফ্রেন্ড সার্কেলে, যে তুই তো মডেলিং করিস, আমরা ফটো তুলতে ভালোবাসি, তো নিয়ে যাবি, আমি ফটো শুট করবো। বাট মডেলিং এর ফটোশুট আর নর্মাল ক্যামেরায় ফটোশুট, অনেকে এটা বলে যে আমি সেলফিতে তুলতে ভালোবাসি বা ব্যাক ক্যামেরায় ফটো তুলতে ভালোবাসি, বাট আমার মনে হয় না যে দুটো সেম, একদম ডিফারেন্ট আছে, টাফ আছে। টাফ আছে, অনেক কিছু ইয়ে করতে হয় আমাদের। তারপর আর টিচিং এ যেটা বললে, তো আমি এটাকে সাথে রেখে ওটাকে ব্যালেন্স করে যাতে প্রফেশন অ্যান্ড প্যাশন দুটোকে মেনটেন করতে পারি সেটার জন্য। আর আমার মনে হচ্ছে, যদি বলে যে টিচিং কেন অ্যাজ এ প্রফেশন, দেখলি আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি 2.5 বছর, আই এম নট স্যাটিসফাইড। তো আমার মনে হয় যে আমার দ্বারা টিচিং হবে, অ্যান্ড আই এম এ ফাইন আর্ট টিচার 10 ইয়ার্স ধরে। তো আমার মনে হয়েছে যে আমি ওটা পারবো। হ্যাঁ, আমি তো কিছু পিকচার্স হ্যাঁ, দেখছিলাম। হ্যাঁ, তো আমি যেহেতু পারবো, আমার মনে হয়েছে, আমার কনফিডেন্ট আছে এটার উপর, তো আমি সেই জন্য এদিকটা এগোতে চেয়েছি আর কি। বাহ! তো এটা তো হলো তোমার কোশ্চেন। আমি একটা ছোট মোটো আমার ছোট কোশ্চেন মানেই বড় কোশ্চেন। আমাকে একটা কথা বলো, আহ, আমি একটা জিনিস নোটিস করেছি, যখনই শ্যুট হয়, তোমার শ্যুটে আমি খুব কম শ্যুটে দেখি যার কার গার্জেন, ম্যাক্সিমাম শ্যুটে আমি একটা জিনিস দেখি বয়ফ্রেন্ড হাজির থাকে। রিসেন্টলি একটা শ্যুটে আমি দেখলাম বয়ফ্রেন্ড এসে ঝামেলা করলো। বাট আমি বলবো তোমার অ্যাকচুয়ালি স্পেশাল আন্টিকে কি, তুমি যখন শ্যুটে যাও তোমার মা সবসময় থাকে। তো ফার্স্ট কোশ্চেন, কেন? আচ্ছা, মাকে সাথে করে নিয়ে যায় কারণ আমি যখন ইচ্ছা প্রকাশ করেছিলাম এটার, ফার্স্ট যে মানুষটা আমায় সাপোর্ট করেছিল এটার জন্য সবার বিপক্ষে গিয়ে, সেটা হচ্ছে আমার মা। এবং আমার মা মানে শুধু মা না, আমার ফ্রেন্ড, যাকে আমি সব কথা বলি, এভরিথিং। তো আমার মনে হয়েছে যে আমার পাশে, মানে সবাই তো চায় যে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, আর আমার মধ্যে এটা, আই থিঙ্ক আমার মধ্যে একটা খারাপ গুণ, যে আমি ফট করে কোথাও গিয়ে একদিনে চট করে, মানে খুব ইজি ওয়েতে কথা বলতে পারি না, একটু টাইম লাগে ধাতস্থ হতে ওখানে। তো সেই জন্য প্লাস আমার মা সাথে যাই বলেই হয়তো অনেক কিছু ইজি, মানে অ্যাজ এ মডেল হিসেবে ওখানে তো বিভিন্ন জন মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিল, ড্রেস ট্রেস সমস্ত কিছু, মানে হেল্প হয় বলতে গেলে। প্লাস আমার মাও দেখে যে ওই যে বললাম যে ফ্যামিলিতে সাপোর্ট ছিল না, তো সেখানে মা সাথে যাচ্ছে মানে নিশ্চয়ই অন্য কিছু মাইন্ড করবে না ফ্যামিলির অন্যরা, নাহলে বলতো মেয়ে কোথায় যাচ্ছে, এটা শুনতে হয়। আই থিঙ্ক অনেকে রিলেট করতে পারবে, যেটা শুনতে হয় যে মডেলিং এ যাচ্ছে মানে খারাপ পথে যাচ্ছে বা কিছু একটা খারাপ হচ্ছে। তো আমি মনে করি যে মা সাথে থাকলে তো সেটা ভাববে না, এবং আমার সবকিছু সঙ্গী যখন মা, তাই আমি মনে করি যে আমার এখানে যদি আমি কিছু সাকসেস পেয়ে থাকি, তো সেটার সঙ্গে আমার মাকে করা উচিত, তাই আমি নিয়ে আসি। এই কথাটা খুব ভালো বললে কি, মাকে নিয়ে যাওয়া একটা রিস্ক। এই যে বললে না মডেল মানে কোথায় যাচ্ছে, খালি এই মডেল কথা বলছি না, পুরো কলকাতায় স্পেশালি আমি বলি, কলকাতায় যদি কেউ মেয়ে কিছু কাজ করছে, ঠিক আছে, মানে আমরা একটা নিউজ আগে আমরা জানতাম, যেটা কলকাতা আজকে ভাবছে ওটা অন্য স্টেটে, অন্য কান্ট্রি 10 বছর পরে ওটাই ভাবতো। বাট এখন কি হয়ে গেছে, সব আপগ্রেড হয়ে যাচ্ছে, কলকাতা নিচে যাচ্ছে। আর যদি কোনো মেয়ে কাজ করছে কিছু মডেলিং হোক, মাথায় এটাই চলতে থাকে। আমি নোটিস যেটা করেছি, আচ্ছা মেয়ে কাজ করতে যাচ্ছে, মডেলিং, আচ্ছা এন্টারটেন মানে ফিল্ম করছে, মানে কিছু তো দাগ মে কালা है। কেন ভাই? আমি একটা কথা বুঝি না, যারা যারা জন্ম 80s 90s 70s হয়েছে, ওনারা তো সিনেমা দেখতেন, তখন আপনারা তো এই কোশ্চেনটা করতেন না। আর আজকাল কি বলে, সিনেমা মানেই খারাপ জিনিস। আচ্ছা, তো এমনি যদি কথা বলতে গেলে আমি মানে মিনিমাম গুণে 50টা মুভি বলবো, যে নাম করা অ্যাক্টর, ঠিক আছে, নাম করা অ্যাক্টর ভালো, মানে আজকাল ওর অনেক বড় ফ্যান্স, মানে আমাদের দাদু বাবা ওই এজের, তো তখন সিনেমা পছন্দ করতেন, ভালো সিনেমা। কেন ওখানে কি বিচ্ছিরি মুভি হতো না, ভালো অ্যাক্টরই সিন থাকতো। না, শুধু আমি মডেলিং বলবো না, মানে আমি যেহেতু অ্যাজ এ ফাইন আর্ট টিচার, আমরা বিভিন্ন টাইপ অফ ফটোস আঁকি, ঠিক আছে, আর্টে।
তো কোনো এখানে একটা ব্যাপার আছে যে কোনো নিউড ছবি আঁকলেও হুম, সেটাও কিন্তু একটা আর্ট, হ্যাঁ একদম ঠিক আছে? সেটা কিন্তু কোনো খারাপ জিনিস না, বাট সেটাকেও অনেক মানুষ দেখে যে আচ্ছা এরকম ছবি কেন আঁকলো, এত ছবি থাকতে এরকম ছবি কেন? একদম। আমি এই জিনিসটা বুঝি না, এটা অ্যাকচুয়ালি কেউ মেনলি কি আছে না, মাইন্ডসেট। হুম মানে যার মাথায় গোবর, যতই মাথায় দুধ দাও, গোবর গোবরই থাকে। হুম এই কথাটাই বলতে চাই, এই যে বললাম এর জন্যই। যাই হোক, এই কথা নিয়ে বলতে গেলে তো আমি খুব লম্বা টেনে নিয়ে যাব, বাট ছোট্ট একটা বিরতি, ওর পর আবার আসছি। পরিবর্তন আনুন ডমিনেটর জিমের সাথে। ডমিনেটর জিম, আপনার স্বপ্নের শরীর গড়ুন কোন্নগরের সেরা জিম, যেখানে আপনি পাবেন অত্যাধুনিক যন্ত্রপাতি, আপনার শরীর চর্চাকে আরো কার্যকর করার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এই জিমটি রয়েছে 54 SC চ্যাটার্জি ST, মোহন খাটাল ছত্র সমিতি ক্লাবের সামনে। বিরতির পর আবার, এবার আমি তো আমরা কথা বললাম তো এই কাজ নিয়ে, বাট এখন আমি একটু পার্সোনালি যাচ্ছি, ফ্যামিলি নিয়ে। তো এই যে একটু তুমি আগে বললে কি তোমার মা সাপোর্ট করে, আর যতটা আমি শুনলাম তোমার বাবাও খুব সাপোর্টিভ, একটু রাগী যতটা শুনলাম। বাট অ্যাজ এ রিয়েল লাইফে যদি বলি, তো বাবা তোমার মা, একটা কোশ্চেন আমরা ছোটতে বলতে না, কে বেশি ভালোবাসে, মা কি বাবা? তো আগে এই বাচ্চা কোশ্চেনটা আমি করিনি আগে। উম, বলতে গেলে বাবা বেশি ভালোবাসে, আন্টি, ঠিক আছে? আপনি নিয়ে আসেন তাহলেও বাবা, মনে না, রাখবেন। বাবা কেন বেশি ভালোবাসে, লাইফে সবারই আপস অ্যান্ড ডাউনস আছে। হুম, তো সেই টাইমে আমার মার থেকে, আমার মা খুব ইমোশনাল, বাবা কিন্তু ইমোশনাল, বাট সেই আমি যখন ইমোশনাল হয়ে পড়ি তখন নিজে ইমোশনাল না হয়ে আমাকে স্ট্রেংথ দেয়, বাহ, অ্যাজ এ স্ট্রেংথ হিসাবে তখন আমার পাশে থাকে। তো আমার মনে হয় সেই জন্য বাবা আমার কাছে বেশি স্পেশাল। মা তো বন্ধু, ঠিক আছে? বন্ধু তো আমার মনে হয় খুব স্পেশাল বলে কিছু নেই, যার সাথে আমি সব শেয়ার করতে পারি, হুম। অল টাইম সবকিছু বলছি। তো সেটা নিয়ে আর কিছু আলাদা করে বলার নেই। মানে কি করে অ্যান্সার দিতে হয়, আমি জানি না কে একজন বলেছিল, আমার মনে নেই কি এ নাকি কথা, মানে ওই কথা বলতে পারে না, না। এটা এটা অবভিয়াসলি মানে যে আমি বিভিন্ন জায়গায় শুট করেছি, ব্র্যান্ড শুট, ব্যানার শুট, অনেক কিছুই করেছি। তো সেখানে আমাকে শুনতে হয়েছে যে আমি খুব মুখ চোরা, ইন্ট্রোভার্ট, অ্যান্ড আমি কথা বলতে পারি না, বিকজ অফ শান্ত। আমি শান্ত, আমার দ্বারা কাজ হবে না, আমি যেহেতু ইন্ট্রোভার্ট আমার দ্বারা কাজ হবে না, কাজ পাবো না, এটাও আমাকে শুনতে হয়েছে। বাট আশা করি কাজ দেখে লোকে ডাকছে, আর একদম ভবিষ্যতে পাবো হয়তো। একদম একদম। যদি যেমন আমাকে অনেকজন আমাকে বলে কি আমি খুব ওয়ার্ডে, বাংলায় একটা ওয়ার্ড হয় না, ঢ্যামনা, শয়তান, অ্যাকচুয়ালি আমি ওটা নয়। যেমন আমাকে দেখে সবাই বলে, যারা আমার খুব ক্লোজ, ওরা আমাকে বলে তুই সব থেকে মাসুম, না ওই টাইপের আমি মাসুম। আই থিঙ্ক তুমিও মাসুমই আমাকে বলো। যেই হোক, এটা নিয়ে কথা না, আমি বলতে মাসুম বলি না, ইস, আমি আমি বলি খুব শয়তান, না, যে 7-10টা শয়তান মরলে একটা শয়তান জন্ম হয়, সেটাই হচ্ছে ও। মানে আমি এত জ্বালাই বলে, যেই হোক এটা নিয়ে তো আমি কথা, হ্যাঁ। তো আমি একটা কোশ্চেন করবো, যতটা আমি রিসার্চ করছিলাম তো একটা জিনিস আমি শুনলাম, সবার লাইফে একটা গুড নিউজ, ব্যাড নিউজ, রিলেশনশিপ নিয়ে থাকে। তো একটা ছোট্ট আমি এটা নিয়ে আমি জানতে চাইবো, তো এমনি কোনো লাভ লাইফ নিয়ে কোনো আড্ডা, আড্ডা না হলেও শুনেছি কি ব্রেকআপের কোনো স্টোরি ছিল, ওটা নিয়ে কি বলতে তো চাই? ব্রেকআপ তো সবার লাইফে হয়, হুম, ব্রেকআপ নিয়ে আর কি আছে? তোমার লাইফে ব্রেকআপ হয়নি? একদম ব্রেকআপ কার, তাহলে একদম এটা বলতে গেলে, হ্যাঁ যতটা আমি শুনছিলাম না, হ্যাঁ, অন, যখন তোমার সাথে কথা হচ্ছিল, একটা কথা, যে স্পেশালি কথা ছিল কি 10 তারিখে শ্যুটের মধ্যে হুম একজন আমার সাথে ফটো সেলফি নিতে চেয়েছিল, বাট নিতে পারিনি, এর জন্য আমাকে নিয়ে খুব রাগ ছিল আমার উপরে, রাগ নয় মানে আমার মতো ফালতু ছেলে, আমার মতো ঢ্যামনা, মানে আমি বিয়ে করে নিয়েছি, আমার ছেলে বাচ্চা হবে 3-4টে, একজন মাথায় চলছিল। আর এটা কার মাথায় চলছিল, যে আমার পাশে বসে আছেন। তো এটা নিয়ে কেন, কেন? আরে আমি তোমাকে ফার্স্ট টাইম দেখেছি, আমি অন্য ফটোগ্রাফার বা আদার যে মিডিয়া দেখেছি তারা এসে বাইট ফাইট নেয়, নিয়ে চলে যায়। তোমাকে দেখলে একটু অন্যরকম, সবার সাথে মস্তি করছো, ফ্ল্যাট ফ্ল্যাট করছো। তো আমি সেই জন্য দেখে ভাবলাম যে
कुछ दाल में कुछ काला है? दाग में काला नहीं है, दाल ही दाल ही काला है? काला है, बट एक्चुअली मैं उतना भी काला नहीं हूँ। मैं दिल से साफ हूँ, दिखने में काला हूँ, बात यही है बस। যাই হোক, এটা নিয়ে কথা। তো হ্যাঁ, ওটা তো ব্রেকআপ হলো, আলাদা কথা। হুম। তো আমি শুনেছিলাম তোমার লাইফে কোনো একটা এমন কোনো জোকার বা কি বলে ওটা, ওয়ার্ডটা বেরোচ্ছে না মুখ থেকে, আমি বোঝাতে পারছি না, কি হুম। তোমার মানে তোমার সাথে ফ্রড করেছে, মানে 2-4 লাখ ফ্রড করেছে, এটা কি একটু বলবে? যেটা আমি শুনেছি। সেটা তো পাস্টের কথা আমার। না, এই যে ফ্রডটা হয়েছে, হুম। এটা নিয়ে আমি জানতে চাই। মানে 2-4 লাখ টাকার ফ্রডটা? হুম। হ্যাঁ, আমি যখন জব করতাম তখন আমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল, তো তার পেছনে আর কি খরচা হয়েছে, মানে তাকে পড়াশোনায় হেল্প করা, সংসার চালানো, অ্যান্ড ওর সংসারটা আমিই চালাতাম বলতে গেলে, মানে সংসারে খরচা দেওয়াটা। ও জব করতো না কন্টিনিউ, কিছু জব করতো, কিছুদিন করতো, কিছুদিন ছেড়ে দিত, এরকম করতো। তো সেই টাইমে আমি সাপোর্ট করেছিলাম। এটা করতে করতে তারপর আমি একটা রেস্টুরেন্ট খুলি। তো সেই রেস্টুরেন্টে বলতে গেলে ওর কথাতেই খোলা হয়, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না রেস্টুরেন্টের, বাট ও মানে যেহেতু রান্না বান্না জানতো অ্যাজ এ শেফ, তো আমি রেস্টুরেন্ট খুলেছিলাম ওখানে। ও বলেছিল সামলে নেবো, তো সেখানে অ্যাকচুয়ালি 2 লাখ টাকা আমার ইনভেস্ট হয়। তারপর ব্রেকআপের আগে অনেক ঝামেলা টামেলা হয়, তো বলে আমি কাজ করব না। মানে যখন আমার রেস্টুরেন্টটা উঠছে, একটা রেস্টুরেন্টও করলে মোটামুটি 1 বছর 1.5 বছর লাগে সেটাকে স্টাবলিশড হতে, বাট স্টাবলিশড হওয়ার আগে যে মুভমেন্টটাতে হচ্ছে উঠছে, সেই মুভমেন্টটাতেই ওর বাড়ি থেকে বিভিন্ন প্রবলেম আসে, অ্যান্ড ও চায় না থাকতে। ঠিক আছে, তো ঠিক আছে, লেট ইট গো। আচ্ছা, তো একটা মানে এটা তো ব্রেকআপের কোশ্চেন হয়ে গেল, একটু আমার যেমন চটপটা কোশ্চেন থাকে, তো চটপটার দিকে একটু চলে যাচ্ছি। তো ব্রেকআপের পরে কখনো শুনেছি 1.5-2 বছর সিঙ্গেল ছিলে, এখন সিঙ্গেল আছো কিনা ওটা আমি অডিয়েন্স থেকে জানাবো, মানে একটু পরেই কোশ্চেন করবো। বাট ওর আগে একটা কোশ্চেন, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ গার্ল, তোমার কি মনে হয় কেমন ছেলে হলে, কি তোমার আজকাল মাথায় থাকে না, স্পেশালি মেয়েদের মাথায় থাকে কি একটা বর আমার হবে, ইয়া আমার বয়ফ্রেন্ড হবে, যে লাখ 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 টাকা, নিজের পকেট প্যান্ট ছেঁড়া, বাট না আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড ভাই লাখ লাখ টাকা কামান। তো এটা তোমার কি তোমার মাথায় কি চলে, কেমন তোমার লাইফ পার্টনার কেমন হওয়া দরকার? দেখো, লাইফ পার্টনার আমি মনে করি যে আমি নিজে আর্ন করতে জানি, নিজে পড়াশোনা জানি, নিজে ইভেন আমার বাবা যদি ফিউচারে কোনো ইন্টারভিউতে আমার সাথে বসে বা ফিউচারে কখনো সুযোগ হয়, তো আমার বাবা নিজেই বলবে যে আমি বাবার থেকেও টাকা পয়সা নিই না। জবে থেকে ক্লাস 12 থেকে মোটামুটি নেওয়া বন্ধ করে দিয়েছি, যখন থেকে আমি ফাইন আর্টের অ্যাজ এ টিচার, ফাইন আর্ট টিচার হিসাবে স্টার্ট করি। জার্নিটা তো সেই জন্য ওইটা ম্যাটার করে না আমার কাছে, যে মানে বয়ফ্রেন্ড বা বর। আমার মনে হয় যে আমার আইডেন্টিটি একদম ঠিক আছে। তো বর যাই ইনকাম করুক, বর 10,000 মানে 10,000 করুক কি 10 লাখ করুক, বাট সেটা বরের। আমি যদি 10টা টাকাও ইনকাম করি সেটা আমার। আমি কারোর প্রতি অ্যান্সারেবল হব না এই 10 টাকা আমি কোথায় খরচা করবো। তো সেটার জন্য আমার মনে হয় যে আমার নিজের খরচা চালানোর জন্য আমি যদি ইনকাম করতে পারি সেটাই এনাফ। বরকে ওই ইনকামের জন্য চুজ করবো না আমি কখনো, মানে কোনো ছেলেকেই। ছেলেও বা মেয়ে কারো, মানে তুমি বেশি ইনকাম করো, অনেক মেয়ে আছে যে ইনকাম দেখে চুজ করে, বাট আমি ইনকাম দেখে চুজ করবো না। আচ্ছা, তার মধ্যে যদি মানে আমি আদার্স যে জিনিসগুলো চাই সেগুলো থাকলে তাহলে ঠিক। যেমন কি রেসপন্সিবল হতে হবে, লয়াল হতে হবে, যেটা এখন খুব দুষ্কর, আর কমিটেড হতে হবে। আমি স্টেবিলিটি পছন্দ করি, ওই টাইম পাস পছন্দ করি না, যার জন্য সিঙ্গেল ছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকজনের মাথায় কোশ্চেন, কে হতে পারে ও ছেলেটা, কে হতে পারে? ওটা টানতে গেলে একটু কন্ট্রোভার্সি হবে, অনেকজনের আগুন লাগতে পারে। এখন রিসেন্টলি একটা ইন্টারভিউ করে এলাম যার মুভির নাম আগুন, যেটা রিলিজ হবে ডিসেম্বর-জানুয়ারিতে। তো আগুনের জন্য একটা ফার্স্ট প্লাস সাপোর্টিভ হতে হবে, অবভিয়াসলি একদম সাপোর্টিভ হতে হবে। আর আমি যেন তার সাথে আমার মার সাথে যেরকম সব কথা বলতে পারি, একটা টাইম পর তো মানুষের মা বাবা থাকে না, তো সেই টাইমে সাপোর্ট একটা মানুষের দরকার হয়। বন্ধুর মতো মিশবো, কথা বলবো, মানে আলোচনা করবো কিছু,
তো সেই জায়গাটা যেন সে আমাকে দেয়, আমাকে ভাবতে না হয় যে কি বলবো, সে কি ভাববে, এই জিনিসগুলো যাতে না, ওপেন মাইন্ডেড। ওপেন মাইন্ডেড হতে হবে। আচ্ছা, তো হ্যাঁ, যতটা আমি শুনলাম তোমার লাইফে মা বাবা তো সব থেকে, তোমার মা বাবা মানে ভগবান। হুম। বাট তোমার আমি একটা ফটো দেখছিলাম, মনে নেই আমার, আই থিঙ্ক ওটা তোমার বোন কি তোমার মেয়ে, ওটা বোঝা যাচ্ছিল না। ওটা ওটা কি ছিল একটু আমাকে বলবি? একটা পিকচার দেখছিলাম, হ্যাঁ, আই থিঙ্ক তোমার মেয়ে কি তোমার বোন, ওটা বুঝলাম আমার না। বোন, যার ইন্টারভিউ তুমি নিয়েছিলে, আমি নিইনি, ও নিজে মানে ওটা, হ্যাঁ ওটা নিয়ে বলো তবে সবাই। যার ইন্টারভিউ ও, সরি ইন্টারভিউ না, বাইট নিয়েছিল এক্সক্রিয়েশনের আগমনী শুটে। তো সেই মেয়েটাই হচ্ছে ওই ছোট মেয়েটা, তুমি যার কথা বলছো, যে ফটোটার কথা বলছো, সেই ইন্টারভিউটাই হচ্ছে, সরি, ইন্টারভিউ। হ্যাঁ, সেই ফটোটাই হচ্ছে ওই ছোট মেয়েটা। তো আমার সাথে ওই ছোট মেয়েটা মানে জড়িয়ে ধরেছে। অনেকে বলে ওই ফটোটা দেখে আমার মেয়ে, আমার মেয়ে, বাট আমি তো তখন নিজেই 18 বাট জাস্ট। বাট পার্সনে যদি বলি, আমি ফার্স্ট পিকচার যখন এটা দেখলাম, আমি একটাই কোশ্চেন করেছিলাম, তোমার মেয়েটা তো খুব মিষ্টি দেখতে, বাট যখন ধামাকা মানে তোমার বোন বলল ওটা আমি, আমার লজ্জা আছে না, এমনি করে কিছু বলেছিল না, কি ওটা কি ওয়ার্ড বলেছে একটু বলো তো, ওই পিকচারটা দেখো। না, তুই দেখাবি কেন? হ্যাঁ, এটা ছোটবেলার ফটো, বাট তুই দেখাবি কেন? এটা অনেক আগের ফটো, আমাকে মেকআপ করেও দেখেছে, উইদাউট মেকআপে কেন দেখবে? আমি খালি আমি খালি উইদাউট মেকআপে না, শয়তানি করতেও দেখেছি। যাই হোক, ওর সাথে যতই আমার কথা, যখন কথায় তো আমি একটাই কথা বলি, ওকে জ্বালাই ধামাকা বলে, তো দাদা এমনি কেন করছো, এমনি করেই বলতে থাকে, আমি জ্বালাতে থাকি। যাই হোক, এটা নিয়ে তো আমার কথা হলো। তো তোমার বোনের সাথে কেমন বন্ডিং? আমার হুম। খুব ভালো, সুইট। মামে? মা মেয়ে না, মা মেয়ে মানে হ্যাঁ। আমি আমার লাভ লাইফের কথা বলি। মা মেয়ে কি লাভ লাইফের কথা চট করে বলতে পারে, বাট আমি আমার লাইফে যদি কিছু ঘটে, আমি মাকে সব বলি ঠিকই, বাট ওকে আগে গিয়ে একটু বলি, জানিস আজকে এটা হয়েছে, আজকে এটা এই যে, মানে একটা এক্সাইটমেন্ট নিয়ে ওর কাছে যাই। মার কাছে তো আর ওই এক্সাইটমেন্টটা নিয়ে যেতে পারি না, একটু ভয় থাকে যে, খালি ভয় না, হ্যাঁ, একটু লজ্জা, তাই না? মেন তো লজ্জা, ভয়টা কম, যে লজ্জাটা কি বেশি। বলবে, কি শুনে কি বলবে, কি রিয়াকশন দেবে। ওর কাছে তো আর সেটা নেই যে রিয়াকশন কি দেবে। তো ও হচ্ছে আমার সুইট অ্যান্ড কিউট বেস্ট ফ্রেন্ডও বলতে বেস্ট পারো, ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ, যে ও আমার থেকে অনেক ছোট, বাট আমি ওর সাথে মোটামুটি সবই শেয়ার করি। আমিও ওটা দেখি, কোনো রেজাল্টটা আমিও দেখি না, কিছু কিছু রিলস বা ফটোজে বোঝা যায় যে ওটা আমি আগে নিয়ে কথা বলছি। যেটা বলছিলাম ওয়ার্ক নিয়ে, হুম। মাঝখানে আবার একটু কাজে ঢুকি, নাহলে বলবে খালি ইরিটেট করছে পাবলিকরা। তো তোমার মেন মানে মডেলিং করছো, আমি যতটা শুনলাম তোমার অ্যাক্টিং এর ইন্টারেস্ট আছে। হুম। তো মানে মডেলিং এ কি চাইছো, মানে লেভেল তোমার টার্গেট কি আছে? টার্গেট হচ্ছে, দেখো, একটা ভালো প্রফেশনাল মডেল আমি হতে চাই, যেটার জন্য মানে ম্যাক্সিমাম কাজ এখন আমাকে টাকা দিয়ে করতে হয়। ঠিক আছে, মেবি আমি বলছি, মানে এটা অনেকে বলে না, বাট আমি বলছি কারণ একটু ওপেনলি কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, না অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যারা কাজ করে টাকা দিয়েও কাজ করছে এখন রিসেন্টলি, তো বড় বড় ব্র্যান্ড, বড় 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 ম্যাগাজিন হ্যাঁ, নামে ব্র্যান্ড, বাট ওখানে টাকা দিয়ে যখন কথা হয় তখন বলেন না আমি তো টাকা দিই না। হ্যাঁ। হ্যাঁ, আমার আমার কপালে দেখুন কত ভালো করে দেখুন লেখা আছে সি, আমি বুঝতেই পারছি না। তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা ইন্টারাপ্ট করতে চাই তোমাকে। হুম। কিছু ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি, সেখানে অত্যাধিক টাকা নেয় এবং অনৈতিক মানে অন্যায্য টাকা নেয়, যেটা আমি হয়তো ফার্স্ট টাইম ছিলাম বলে আমি সেটা জানতাম না। সেখানে অনেক টাকা চলে গেছে, অনেক টাকা বেরিয়ে গেছে। পরে যখন আমি আরো পরপর কাজ পেয়েছি, তখন জিনিসটা বুঝেছি যে না, এত টাকা অ্যাকচুয়ালি লাগে না। বাট নতুন মডেল পেয়ে, হ্যাঁ ঠিক আছে, একে দিয়ে টাকাটা তো আমার হয়ে যাচ্ছে, এর একটা ব্যাপার আছে। না, আর একটা কথা আছে না, আর ফেসটা ভালো করে ক্যামেরা বলবো, ফেস করে একবার দেখো, দেখেই মনে হয়, কি মনে হয় জানেন, বিজনেস ওম্যান, বিজনেস ওম্যান মনে হয়। এখন অব্দি কটা, রিয়েলি আমি জানি না। এখন অব্দি কটা বিজনেস করেছেন? বলুন বলুন, না বলুন বলুন মনে হয় না, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, না অত বড় হয়নি আমি। হ্যাঁ, এখন অব্দি কটা বিজনেস? কটা বিজনেস? হুম। বিজনেস বাড়িতে এখন আছে হচ্ছে খাতা, বই, পেন, এইসবের বিজনেস আছে। আর
রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা মেবি আবার এই পুজোর সময় ওপেনিং হবে অন্য আচ্ছা, জায়গায়, 2 কথা চলছে সেটা। 2 হলে বিজনেস বলতে এগুলোই করেছি, মানে এই দুটোই করেছি, এর থেকে আর কি বিজনেস। আপনাকে তো অনেকজন অ্যাপ্রোচ করেছে শাড়ি নিয়ে বিজনেস ও করো। আচ্ছা, হ্যাঁ শাড়ি নিয়ে তো, হ্যাঁ সেটা তো শাড়ি নিয়ে তো ব্র্যান্ড থেকে বলেছিল যে বাই তবে শাড়িগুলো আমি কাট করছি। হ্যাঁ যতটা আমি শুনেছি হুম ইউ লাভ শাড়ি। ইয়েস সো মাচ। না, এটা বলতে পারি। কারণ এই কথাটা আমি কেন বলবো, কেন কি আমার যেদিন জন্মদিন ছিল সেদিন গর্জিয়াস লাগছিল, আমি বলবো না, সুপার গর্জিয়াস লাগছিল। অনেকজন মাথায় কি চলছিল, অনেক বলে কি করছিস, লাইন মারছিস? মারছি মারছি লাইন। আপনাকে লাইন মারছি না, এর জন্য জ্বলন হচ্ছে? থ্যাংক ইউ, জ্বলতে থাকো। যাই হোক, এটা বলতে গেলে অনেকজনের আগুন লাগবে। আগুন বলেই আমি আগুন সিনেমা দেখে মনে হচ্ছে, কেন আপকামিং মান্থে কিছু মুভি আসছে। হ্যাঁ, বিজনেস শাড়ি যে বলছিল অ্যাপ্রোচ করা হয়েছিল। হ্যাঁ অ্যাপ্রোচ করা হয়েছিল, মানে কেমন ভাবে অ্যাপ্রোচ করা হয়েছিল যে আমি তাদের ব্র্যান্ড শুটে থাকতাম, প্রত্যেকবার টাকা দিয়ে করতাম, ব্যানার শুট করেছি। তো হঠাৎ করে আমি যখন নেক্সট টাইম, সেখান থেকে আমাকে একটা কথাই বলা হয়েছিল, তুমি কিন্তু অন্য কোথাও কাজ করলে আমাকে জানিয়ে করবে, তুমি যদি না জানিয়ে করো, তোমাকে নতুন মডেল তো, ডানকুনি থেকে এসছো, তুমি এদিককার ব্যাপার স্যাপার বোঝো না, হুম, তো তুমি যদি করো তাহলে কিন্তু অনেক টাকা পয়সা গপচে যেতে পারে, আমার পারমিশন না নিয়ে করবেন না। অ্যান্ড কোট আমি এটা বলতে চাই, মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্ট কারুর হয় না, পার্সোনাল কারুর হয় না। মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্ট যেখানে সে কাজ পাবে, তারও তো লাইফে একটা এক্সপিরিয়েন্স করা উচিত, একদম, বিভিন্ন একদম। জায়গায় কাজ করে সে যদি একটা জিনিসের মধ্যে, একটা অ্যাসোসিয়েশনের মধ্যে আটকে থাকে, একটা কোম্পানির মধ্যে আটকে থাকে, এটা তো সে জব বিভিন্নভাবে, নয়। হ্যাঁ সে এটা তো obviously জব নয় কি হ্যাঁ আমি একটা ব্র্যান্ডের সাথে বা একটা কোম্পানির সাথে, হ্যাঁ এটাও হতে পারে কি আমি একটা ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে, হ্যাঁ সেটা রেসপেক্ট হতে পারে। কাজ করছি জানাচ্ছি আলাদা কথা, বাট কেউ অর্ডার করতে পারে না না, কি। অ্যান্ড উইদাউট এনি কন্ট্রাক্টে তো কেউ বলতেই পারে না যে আমার মডেল হুম। অন্য কোথাও কাজ করবে না, হুম, যেটা আমাকে দুটো ব্র্যান্ডের থেকে শুনতে হয়েছে যে হ্যাঁ সেটা এখন ব্র্যান্ড দুটোই ভালো ব্র্যান্ড, যে আমার মডেল কাজ করবে না উইদাউট এনি কন্ট্রাক্ট। এটা নিয়ে অনেক কিছু এটা হতে থাকে, খালি এটা মডেলিং ইন্ডাস্ট্রিতে না, স্পেশালি মডেলিং হোক, রিপোর্টিং, আমাদের ইন্ডাস্ট্রিতেও এটা চলতে থাকে কি আমার কাজ নিয়ে নিয়েছিস, এ নিয়ে নিয়েছিস, অনেক কিছু চলতে থাকে। হ্যাঁ এটা তো দেখি যে আমার মডেলকে নিয়ে নিয়েছে, আমার মডেলকে টার্গেট করেছে, ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো শুনতে হয়। তো আমি বলবো যে মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্ট কেউ কারোর হয় না, তারা নিজেদের প্রোফাইল বিল্ড আপ করতেই এসছে, একদম একদম ঠিক আছে, তো নতুন মডেলরা অবভিয়াসলি প্রোফাইল বিল্ড আপ করলে তবেই না তারা পেড একটা জায়গা পাবে। হিসেবে কাজ করবে, একটা জায়গা পাবে, ভালো জায়গায় যাবে, ভালো লোকের সাথে কাজ করবে। তো আমি বলবো যে সেখানে সাপোর্টিভ হওয়া উচিত, যেখান একদম। থেকে উঠছে সেই জায়গাটা, হ্যাঁ ঠিক আছে তুই কর না, তুই এক্সপিরিয়েন্স গ্যাদার করে দেখ, তুই কর, এখানে ভালো হচ্ছে, এটা উচিত না। কি তাকে পেছন থেকে আমি টানবো না, তুই আমার এখানেই করবি, এটা উচিত না। আচ্ছা, হ্যাঁ, তো খুব ভালো লাগলো পয়েন্টগুলো। তো যে যখন খুব কম পার্সন হয় না কি খুলে কথা বলে, আমি সত্যি কথা বলবো, ফার্স্ট টাইম আমার একটা শ্যুট নিয়ে, সবাই জানে কলকাতা, আমি শুধু কলকাতার নিউজ টাইম চলাই না মানে অনেকজন ভাবে না, আমি খুলে একটা কথা বলছি, এই কথাটা শোনার পরে অনেকজনের আগুন বেরোবে, আমাকে দেখে বলবে কেন কাজ করছে, বাট আমি একটা কথা বলছি, আই এম নট এ ইউটিউবার, কলকাতা নিউজ টাইম নট এ ইউটিউবার। আমি অনেকজনের মুখে শুনেছি যখন কাজ করি, আচ্ছা তোমরা ইউটিউবার? ফার্স্ট অফ অল কলকাতা নিউজ টাইম গভর্নমেন্ট রেজিস্টার্ড চ্যানেল, ভালো করে আমি এটা বলে দিচ্ছি, অনেকজনের সামনে বলি না, বাট রিসেন্টলি কিছুদিন থেকে শুনছি, ওই যে আজকাল গলি গলিতে রিপোর্টার হয়ে গেছে না, ফোন নিলাম, কোথায় মেট্রো গলি গেলাম, বুম নিলাম, লোগো লাগিয়ে দিলাম, আই এম এ রিপোর্টার, বিনা পেপারের। আজকাল কলকাতায় মিনিমাম 5-6টা কোম্পানি আছে, কোম্পানি নয়, সরি, ব্র্যান্ড রিপোর্টিং। তো একটাই কথা বলবো, আমি ওদের দোষ নয়, দোষ তো আমি অর্গানাইজারদেরকেই ধরবো, কেন কি অর্গানাইজার মনে বুদ্ধি কমে গেছে অর্গানাইজারদের, যা নিজেকে খুব বড় হনু ভাবে। কেন কি আমি একটা এক্সাম্পল কোশ্চেন, আমি এর অ্যান্সার আমি রিপোর্টার সবাই কথা বলবো। ধরো আমি একটা আমি রিপোর্টার, ঠিক আছে, আমার একটা চ্যানেল আছে, আমার ফলোয়ার 200, হুম আর তোমার নিজের প্রোফাইলে
2000 আছে, আর আমি তোমাকে অ্যাপ্রোচ করলাম কি কভারেজ করো, তো বেনিফিট আমার হলো কি তোমার হলো? উম, যে করছে তার। মানে মানে আমি অ্যাপ্রোচ করছি, হ্যাঁ, এটাই তো ভাই। আমার কাছে 200 ফলোয়ার্স আছে, ওনার কাছে নিজে 2000 আছে, অর্গানাইজার কাছে নিজে 2000-3000 ফলোয়ার্স আছে, ওটা মাথায় ইউজ করে না। আমি এটা না, বুঝতে আমার পারি। মনে হয় অর্গানাইজাররা, মানে এটা আমার ধারণা, হুম। আমি 1.5 বছরে যেটা দেখেছি, হুম। আমার মনে হয় যে অর্গানাইজাররা দেখে যে কে বেশি কম, মানে কম টাকায় কাজ করে দেবে, সেটাই আমি আনবো। ঠিক আছে, না। অনেক অর্গানাইজাররা আছে বেটার চাই, বেস্ট চাই, বেটার দেন চাই। আমি আমি অনেক জায়গায় কাজ করেছি, আমি কিছু কিছু ব্র্যান্ডের নাম বলছি। যেমন আমি যদি বলি একটা ব্র্যান্ড, আমি অনেক বছর থেকে আমি কাজ করছি, ব্র্যান্ডের নামটা আমার মনে পড়ছে না। আই থিঙ্ক আমার বার্থডেতে অভিজিৎ দা এসেছিল, অভিজিৎ এবং আঁচল কালেকশন আগে ছিল অভিজিৎ দার সাথে। আমি কল্যাণদার সাথেও কাজ করেছি, মানে কল্যাণ ভান্ডারী, ওনার সাথেও কাজ করেছি। কল্যাণদার মধ্যে আমার ঝগড়া চলতে থাকে, কেন কল্যাণদার এর জন্য ঝগড়া হয় কেন কি, ওই যে বললাম কাজ দেখো, কাজ দেখো, ওর পরে কথা বলো। যাই হোক, এই হলো। এমনি অনেক ব্র্যান্ডে কাজ করেছে। এখন রিসেন্টলি যদি বলি, খুব নাম করা ব্র্যান্ড পপুলার চলছে এখন, এক্স, মানে শ্রাবণীদি। শ্রাবণীদি, মানে ও কাজ আমি করছি এর জন্য না। আমি একটাই কথা বলবো শ্রাবণীদিকে, শ্রাবণীদির তুলনা হয় না, শ্রাবণীদি। না একটা কথা বলবো শ্রাবণীদি, একা একা ঘুরলে আমাদেরকে নিয়ে গেলে না, যেই হোক এটা বললে পরে ঝগড়া করবো ওটা মানে নিয়ে। তোমার বার্থডেতেও আসতে পারেনি। হ্যাঁ, আসেনি, এর জন্য পরে ঝগড়া করবো ওটা নিয়ে। তো এই হলো কথা, আমি অর্গানাইজারদেরকে এটাই বলি, ভাই তুমি ঠিক আছে, অনেকজন কি আছে না, ওই যে ফলোয়ার্স বা পেজ পেজ তো দেখো, আর এই যে ভেরিফাইড কথাটা বললাম, কারণ আছে। এই যে বললাম গলি গলিতে আজকে রিপোর্টার বেরিয়ে গেছে, বুম নিয়ে, আমি খুব বড় রিপোর্টার, প্রথম কোশ্চেন করতে পারে না, ফার্স্ট। সেকেন্ড, কোন ফ্রেম নিতে হয় বাইট নেওয়ার জন্য ওটা জানে না। থার্ড, যেমন তেমন ড্রেস পরে, মানে গেঞ্জি পরে, ভাই তুমি একটা কাজ করতে বেরিয়েছো। আমি রিসেন্টলি একটা কাজের, আমি চ্যানেলের নাম বলছি না, মানে লুজ প্যান্ট পরেছে, ঠিক আছে, প্যান্ট ওয়েদার, গেঞ্জি পরেছে বিনা কলারে, গেঞ্জি ছেঁড়া, দেখেনিও। অ্যাকচুয়ালি কি হয় না এখানে, এই কাজটাকে না ইয়ে আর কি ভেবে নিয়েছে। আর ওখানে সব থেকে দোষ আমি ধরবো অর্গানাইজারদেরকে, মানে রাস্তায় গলি গলিতে যে পড়ে থাকে, ওর থেকে আমার মনে হয় যা নিজে কাজ করে বেশি কাজ হবে। আমার কথা শুনে অনেকজনের ধাক 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 করে, করতে থাকুক, তাই তো কলকাতা নিউজ টাইম এখন আছে। তো তো এই যে আড্ডা চলছে, কেমন লাগছে? খুব ভালো, আহ, আমি কি মানে এনজয় করছি জিনিসটা, ভালো লাগছে। অনেকজন বলেছিল যে আমি শুনেছিলাম কি তুমি কথা বলতে পারো না, খুব। তোমার কি মনে হচ্ছে যে আমি কথা বলতে পারি না? এটা তো আমি নয়, আমার পেছনে যারা আমার পেছনে ক্যামেরাম্যান আছে, যারা বসে আছে, ওরাই বলবে। হুম। বাট তোমার কি মনে হয় এই যে আজকে শুট, তুমি তো অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছো, আজকে এই শোটাতে বসে তোমার কি মনে হলো? একটু ডিফারেন্স, মানে আমি লাস্ট ডেজ প্রোডাকশন হাউসে কাজ করেছিলাম, তো সেখানে মিডিয়া পার্টনার ছিল, মিডিয়ার নামটা আমি এখন বলছি না। তো সেখানে আমার একটা বাইটস নেওয়া হয়েছিল। আমার আই এম নট স্যাটিসফাইড অ্যাবাউট দিস বিকজ অফ ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক ছিল না, সরি ক্যামেরা না, ফোনের অ্যাঙ্গেল ঠিক ছিল না। তাহলে এটা তো হেভি ছিল। ঠিক আছে, তো কোথা থেকে কিভাবে নেয়, কিভাবে ফটো ভালো আসবে, সেটাও কিন্তু ম্যাটার করে ক্যামেরাম্যানের ওপর। তো সেটার ফোনম্যান, জন্য, ভুল, ফোনম্যান। হ্যাঁ, ফোনম্যানের ওপর, তো সেটার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স থাকা দরকার। এখানে যেরকম দুটো ক্যামেরা আছে, দুটো ক্যামেরার সামনে আমাকে বসে ইন্টারভিউ দিতে হচ্ছে, এটা তো এই অপোজিট পার্সনের যে থাকে না, তার কনফিডেন্স লেভেলটাও কিন্তু ভালো চেক করা দেয়, তাই না? একদম, ইন্দ্রাণী? হ্যাঁ একদম। আর এমনিও আমি সত্যি কথা বলবো, শুনে শুনে আজকে টোটাল 20-25 দিন হয়েছে দেখা হয়েছে, জবে যেদিন রিলিজ হবে হয়তো 1 মান্থ ক্রস হয়ে গেছে। বাট আমার যতটা মনে হয়, একটা কোশ্চেন করবো পার্সোনালি, তোমার লাইফে অনেক ফ্রেন্ড হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তো এমন কোনো ফ্রেন্ড বলো যে অ্যাকচুয়ালি নিজেকে প্রমোশন করাচ্ছে। আমাকে একটা এই যে এত বছর তোমার অনেক ফ্রেন্ড হয়েছে, এমন কোনো ফ্রেন্ড আছে ক্লোজ ফ্রেন্ড যে তোমার মাইন্ড রিড করতে পারে? ফ্রেন্ড
অনলি ফ্রেন্ড? না, আপনি আগে বলো, ওর পর আমি বলছি। তুমি নিজেকে কি করে প্রমোট করতে হয় না, আমাকে শিখে নি। ওই জন্য তো বলি যে 10টা শয়তান বলে একটা শয়তান জন্মায়। যাই হোক, তো এটা নিয়ে তো আমরা কথাই বলবো, তো ছোট্ট একটা বিরতি নেবো আবার, তখন পার্সোনাল লাইফে আসবো। পার্সোনাল মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, personal। দেখা হচ্ছে বিরতির পর। পরিবর্তন আনুন ডমিনেটর জিমের সাথে। ডমিনেটর জিম, আপনার স্বপ্নের শরীর গড়ুন কোন্নগরে সেরা জিম, যেখানে আপনি পাবেন অত্যাধুনিক যন্ত্রপাতি, আপনার শরীর চর্চাকে আরো কার্যকর করার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এই জিমটি রয়েছে 54SC চ্যাটার্জি ST, মোহন খাটাল ছত্র সমিতি ক্লাবের সামনে। বিরতির পর আবার আজকের স্টোরিটা তো নিয়ে বললোই কি নিজের জার্নি, মানে জার্নিতে ভালো খারাপ, মা বাবা এ নিয়ে অনেক কথা হলো, বাট আরেকটা কোশ্চেন আমি করবো। এই যে ইন্ডাস্ট্রি, মানে মডেলিং ইন্ডাস্ট্রি, তুমি অনেক মানে বললে 1.5 বছর থেকে কাজ করছো। সিপি, আই থিঙ্ক মডেলিং ইন্ডাস্ট্রিতে আছে, সিপি মানে জানোই কম্প্রোমাইজ। তো তো কত শুটে অ্যাপ্রোচ হয়েছে, তো তোমাকে কতজন অ্যাপ্রোচ করেছে এটা নিয়ে? অনেক শুটে আমি এক্স ক্রিয়েশনের সাথে যে একটা সেমি বোল্ড আউটডোর শুট করেছিলাম, টাইপ অফ সেমি বোল্ড ওটা। ওটার পর ওটা যখন আমার প্রোফাইলে ছাড়ি, তো তারপর থেকে অনেক বোল্ড শুটের জন্য অফার এসেছে। সেখানে তো সিপির কথা বলেছেই, অ্যান্ড আমাকে এটাও শুনতে হয়েছে যে সিপি না করলে তুমি উপরে উঠতে পারবে না, ভালো জায়গায় কাজ করতে পারবে না। বাট আমার মনে হয় যে সিপি না করলে ভালো জায়গায় কাজ করতে পারবে না সেটা না, আমার মধ্যে ট্যালেন্ট কিছু না থাকলে আমি কাজ করতে পারবো না। একদম। আর রিসেন্টলি আমি যদি একটা কথা বলি, আই থিঙ্ক কালকে স্ক্রিনশট পাঠাচ্ছিলে, হ্যাঁ হ্যাঁ, তো ওটা নিয়ে একটু বলবে কি ছিল? ওটা হচ্ছে ফেসবুকে একজন আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে ওর একটা লেহেঙ্গা শুট আছে। তো আমি ফার্স্টে জিজ্ঞাসা করেছি নর্মাল যে পেট শুট না নন পেট শুট, যেরকম জিজ্ঞাসা করি, তো ও বললো পেট শুট। দেন তারপরে আমি বললাম কত পেমেন্ট, ফটো দেখতে চাইলাম যে কোন লেহেঙ্গায় করবে। তো ফটো পাঠালো, বাট আমরা তো বিভিন্ন জায়গায় শুট করি, তো লেহেঙ্গার শুটটা নর্মাল লেহেঙ্গা শুট, মানে ওইটাতে 9K অ্যাটলিস্ট পেমেন্ট করে না। তো আমাকে বলেছিল 9K পেমেন্ট উইদাউট সিপি, অ্যান্ড যে সিপি করছে সে তার হচ্ছে 47K। অ্যান্ড আমার সাথে এমনও লোক কথা বলেছে অ্যাজ এ ফটোগ্রাফার কি অর্গানাইজার যে আমরা শুধু এখানে কলকাতার না, আমরা বাইরে থেকে মডেলিং এ কাজ করি, বাংলাদেশের মডেলিং এ কাজ করি, সিপি করাই, ঠিক আছে, এখানে ভিডিও রিলিজ হবে না, বাইরে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলেছে যে এখানে হবে না, বাট আমার মানে সিপি নিয়ে কাজ করাটা একদম বিপক্ষে বলতে গেলে। না, ওর পরে কি মেসেজে কি বিচ্ছিরি হ্যাঁ হ্যাঁ, মেসেজে তো তারপরে আমাকে লিখেছে তুমি দেখবে সিপি 47K কেন পাচ্ছে, বা দেখবে মডেলকে দেখবে। তাহলে হ্যাঁ ঠিক আছে, মডেলকে দেখি কি কি মডেল যে সিপি দিয়ে কাজ করছে 47K পাচ্ছে, কিরকম হয় যে মডেলকে দেখতে, মানে সিপির মডেল আলাদা থাকে। জেনে বুঝে টেস্ট নিচ্ছিলে? হ্যাঁ, এটা আমার একটু শখ আছে জেনে বুঝে টেস্ট নেওয়া, সেটা তোমারও নেই। একদম একদম। ওর পরে তো দেখলাম মডেলকে, তো ফটো পাঠিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে দেখার পরে, এবং বাজে বাজে অনেক ফটোস যেগুলো মানে কি বলবো, বলা যায় না, হ্যাঁ বলা যায় না, এক্স ভিডিওস। হ্যাঁ হ্যাঁ ওরকম টাইপের ভিডিও। আমি তো মানে এইগুলো ফেস করতে হয়, শুধু মডেলিং মানে ওই গেলাম ফটোশুট করলাম চলে এলাম না। আফটার ফটোশুট মানে আমার তো এক্স ক্রিয়েশনে একটা ফটো আমার মনে পড়লো এখন এই কথায় কথায়, ওরা একটা পেজে ছেড়েছিল, তো সেই পেজ থেকেও চুরি হয়েছিল ফটোটা। সেটা একটা অন্য সাউথ ইন্ডিয়ার একটা পেজে, আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ারই পেজ ছিল, আমার ঠিক মানে প্রপারলি মনে পড়ছে না, বাট অন্য পেজ, এখানে নয়। সেখানে বোল্ড মডেলদের সাথে আমার ফটো পোস্ট করা হয়েছিল, সেটা স্টেপ নিয়েছে শ্রাবণী জিদ্দা, স্টেপ নিয়েছে। তো এগুলো তো চলতেই চলতে থাকে। আচ্ছা, তো এটা নিয়ে তো আমরা অনেক কথাই বললাম, তো লাস্টের দিকে আমরা যাচ্ছি। তো দুটো কোশ্চেন। ফার্স্ট,
কেমন লাগলো আজকে আড্ডাটা? খুব ভালো, অনেকজন নতুন এক্সপিরিয়েন্স হলো। তারপর আমি তো বকতেই থাকি বেশি। না, অনেকজন তোমাকে চেনে, কথা বলো না, শান্ত ওদের না, আমি আমি বলতে গেলে একটু ভাট বকাটা সবার সাথে হয় না, জমে না ঠিকঠাক। যার সাথে জমে যায় আমি বকতে থাকি, ভাটও বকতে থাকি, বাট সবার সাথে জমে না। বন্ডিংটা হওয়া বন্ডিংটা হওয়া দরকার, মাস্ট। আচ্ছা। বন্ডিংটা মাস্ট। আর কলকাতার নিউজ টাইম যারা অডিয়েন্স আছে, যারা তোমাকে দেখে মডেলিং, মানে এই যে বললাম না, মানে মডেলিং মানেই না বডি তোমার 36, 36 এমনি নয়, যারা হ্যাঁ, মডেলিং, সেটা নিয়ে তো অনেক মুভিও বেরিয়েছে। হুম, ফাটাফাটি, মিস ফাটাফাটি যেটা হ্যাঁ বেরিয়েছে, একদম, রীতা বড়ি, ওটা তো সেখানে তো পরিষ্কার হ্যাঁ দেখানো হয়েছে প্লাস সাইজ মডেলিং।